কিছুদিন ধরে নবনীর মনে হচ্ছে রাফি বদলে যাচ্ছে। কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে রাফি আজকাল নবনীর সাথে। এই তো গত 1 ঘন্টা ধরে নবনী রাফির ফোনে কতগুলো কল দিল, কিন্তু রাফির ফোন ব্যস্ত বলছে। নবনীর কেমন যেন দম বন্ধ লাগে রাফির সাথে একটু কথা বলার জন্য। নবনী কষ্টে নিজের চুল নিজে টেনে ধরে। বন্ধ রুমে হাত পা দিয়ে নিজের মুখ চেপে ধরে কাঁদে নবনী। তারপর কাঁদতে কাঁদতে নিজের অলক্ষ্যেই ঘুমের দেশে পাড়ি জমায় সে। তার যখন ঘুম ভাঙে তখন মধ্যরাত। পেটের খিদেই ইঁদুর দৌড়াচ্ছে। নবনী খিদেকে পাত্তা না দিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে দেখে রাফির কোনো কল বা টেক্সট আসছে কিনা। কল বা টেক্সট কোনোটাই রাফি করেনি। সেটা দেখে পুনরায় মন খারাপ হয় নবনীর। সে আবারও কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে আবারও ডায়াল করে রাফির নাম্বার। রাফি কলটা রিসিভ করে হ্যালো বলতেই নবনীর কান্না যেন দ্বিগুণ হয়ে যায়। শত চেষ্টা করেও নবনী নিজেকে সামলাতে পারে না। আসলে আমরা সবাই নিজেদের প্রিয় মানুষদের কাছে একদম বাচ্চা। তারা সামান্য অবহেলা করলেই আমরা ভেঙে গুড়িয়ে যাই। বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলি। নবনীও তাই করছে। তবে নবনীর কান্নায় রাফির এক প্রকার বিরক্ত হয়ে যায়। বিরক্তিকর কণ্ঠে রাফি বলে ওঠে, কি হয়েছে নবনী? এভাবে কান্নার মানেটা কি? সবসময় এমন ঘ্যান ঘ্যান নেওয়া যায় না নবনী। স্টপ দিস। নবনী অবাক হয় রাফির কথা বলার ধরনে। মানুষটা এতটা কিভাবে বদলে যেতে পারে? এই তো কিছুদিন আগেও নবনী সামান্য শব্দ করলেই রাফি কেমন যেন অস্থির হয়ে যেত। পাগলের মতো বারবার জিজ্ঞাসা করত, নবনী কোথাও ব্যথা পেয়েছো কিনা? তবে আজ যেন রাফি অন্য রাফি। হ্যালো নবনী, শুনতে পাচ্ছ আমাকে? সকালে অফিস আছে, ঘুমাতে হবে আমায়। নবনী এক হাতে চোখের পানি মুছে নেয়। নিজের সকল অভিমানকে মনের মধ্যে চেপে রেখে কাপা গলায় বলে, ঘুমাও তুমি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেও নবনী কিছুক্ষণ কানে ফোনটা ধরে রাখে। নবনীর বিশ্বাস রাফি তাকে কলটা কাটতে দিবে না এক্ষুনি। কিন্তু রাফি নবনীর বিশ্বাসটাকে চুর চুর করে ভেঙে দিয়ে নিজেই কলটা কেটে দেয়। কল কাটতেই নবনীর চারপাশে কেমন যেন বিষাক্ত অনুভূতি ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে এখনই বুঝি নবনী দম বন্ধ হয়ে মারা যাবে। একটা নির্ঘুম রাত্রি পার হয়ে নবনীর সকাল হয়। রাফির সাথে সরাসরি দেখা করে কথা বলার সিদ্ধান্ত নেয় নবনী। মনে মনে নবনী ভাবে, হয়তো আমিই রাফিকে ভুল বুঝতেছি। ও হয়তো সত্যি ব্যস্ত, আর আমি ভাবছি রাফি বদলে যাচ্ছে। না, আর ভুল বোঝাবুঝি নয়। নবনীর মনে যত অভিমান আছে আজ রাফিকে সবটা খুলে বলবে নবনী তাকে। অভিমান মনে পুষে রাখলে তা বাড়ে, বই কমে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব অভিমান ভুলে কাছে যাওয়া যায় ততই ভালো। সকাল সকাল নবনী ফ্রেশ হয়ে সুন্দর দেখে একটা জামদানি শাড়ি জড়িয়ে নেয় গায়ে। সাথে ম্যাচিং চুড়ি ও কানের দুল পরে নেয় সে। চোখে হালকা কাজল দিয়ে হাতে পার্স নিয়ে বেরিয়ে পড়ে সে। আজকের ব্রেকফাস্টটা কোনো একটা রেস্টুরেন্টে রাফির সাথে করবে বলেই ঠিক করে নবনী। তারপর আদরের ভঙ্গিতে রাফিকে আজ অফিসে যাওয়া আটকে দিতে বলবে। এরপর সারাদিন দুজন এদিক সেদিক ঘুরে বেড়াবে। নবনী বাড়ি থেকে বের হয়ে কলেজের মোড়ে আসে। সেখানে অনেকগুলো ফুলের দোকান বসে রোজ। একটা দোকান থেকে রাফির জন্য এক তোড়া ফুল কিনেই বললে নবনী এখানে এসেছে ফুলের দোকানের দিকে আসতে নিতেই নবনীর চোখে স্পষ্ট রাফির অবয়ব। রাফি কোনো একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে দোকানের সামনে। এইসব দেখে মুহূর্তেই যেন নবনীর পৃথিবী টলমলিয়ে ওঠে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নবনী নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবে, এটা হয়তো রাফির কোনো রিলেটিভস হবে। আমি কেন শুধুই ওকে সন্দেহ করছি? ওর সামনে যাব না। যদি ওর কোনো আত্মীয় হয়ে থাকে মেয়েটি, তাহলে হুট করে আমি সামনে গেলে তো ওকে ভুল বুঝতে পারে মেয়েটি। তার চেয়ে বরং আমি ওকে একটা কল দেই। নবনী মুঠোফোনটা বের করে রাফির নাম্বারটা ডায়াল করে। প্রথমবার কল হতেই রাফি কলটা কেটে দেয়। নবনীর মনে এবার সন্দেহ মাথা চাড়া দেয়। পুনরায় ডায়াল করে সে রাফির নাম্বারে। রাফি কলটা রিসিভ করতেই নবনী বলে ওঠে, হ্যালো রাফি, কোথায় তুমি? আমি অফিসে, কলটা কাটো। 1 মিনিট, কল কাটবে না তুমি।
তুমি অফিসে হলে কলেজের মোড়ে জামতলায় ফুলের দোকানে দাঁড়ানো সুন্দরী মেয়েটির পাশে কে? রাফি থতমত খেয়ে আশেপাশে মাথা নেড়ে দেখার চেষ্টা করে, তারপর আমতা আমতা করে বলে, কি যা তা বলছো তুমি? অফিসের কাজে ব্যস্ততায় মরছি আমি, আর তুমি আছো সুন্দরী নিয়ে। তারপর একটু দূরে সরে দাঁড়ায় রাফি, মেয়েটিকে আড়াল করে ফোনটা মুখের সামনে নিয়ে ফিস ফিস করে বলে, আরে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তো তুমি নবনী, শুধু শুধু সন্দেহ করো না তো। রাফির কথা শুনে নবনীর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে কড়া কণ্ঠে জবাব দেয়, আমি যা তা বলছি না রাফি, আর সেটা তুমিও খুব ভালো করেই জানো। তুমি 1 মিনিট দাঁড়াও, খবরদার, যেখানে দাঁড়িয়ে আছো নড়বে না এক পাও, আসছি আমি। কলটা কেটে নবনী এগিয়ে যায় রাফির সামনে। রাফি এই মুহূর্তে এখানে নবনীকে মোটেও আশা করেনি। নবনী সামনে আসতেই রাফি বলে ওঠে, তুমি এখন এখানে? তোমার অফিসেই তো যাচ্ছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু দেখো নিজেই কেমন সারপ্রাইজড হয়ে গেলাম। ওদের কথার মাঝখানে রাফির সাথে থাকা মেয়েটি বলে ওঠে, ও কে রাফি? রাফি হাসার চেষ্টা করে বলে, আমার কলেজ ফ্রেন্ড নবনী। মেয়েটির ঠোঁটে হাসি ফুটে উঠে বলে, হাই, আমি নিতু, রাফির উড বি ওয়াইফ। নেক্সট সপ্তাহেই আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই আসবে। রাফি আর কিছুই বলতে পারে না নবনীকে। নবনীর মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ছে, কেমন যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে সবকিছু। আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছে না নবনী। রাত থেকে কিছু খায়নি সে, তারপর এখন এত বড় একটা আঘাত নিতে পারেনি সে। মাথাটা কেমন যেন ঘুরে ওঠে নবনীর, সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। নবনীর জ্ঞান হারানোতে নিতু ভয় পেয়ে যায়। নিতু ও রাফি ধরাধরি করে সামনের একটা হাসপাতালে নিয়ে যায় নবনীকে। নবনীর কি হয়েছে ডক্টর? তেমন কিছু না, দুর্বল ও মেন্টাল স্ট্রেসের থেকেই অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিকঠাক খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। বাড়িতে নিয়ে খাওয়ার দিকটা খেয়াল রাখবেন। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি ডক্টর। ডক্টরের চেম্বারে আর কোনো সিন ক্রিয়েট না করে বেরিয়ে আসে নবনী ও রাফি। নবনী হন হন করে হেঁটে এগিয়ে যাচ্ছে, পিছু পিছু ছুটছে রাফি। রাফি কিছু একটা ভেবে নবনীর পথ আটকে দাঁড়ায়। নবনী পাশ কেটে যেতে নিলে নবনীর হাতটা ধরে বাধা দেয় রাফি। নবনী এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, তোমার সমস্যা কোথায় রাফি? প্লিজ লিভ মি। নবনী এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, তোমার সমস্যা কোথায় রাফি? প্লিজ লিভ মি। আমি তোমাকে কিছু বলতে চাই নবনী। আর কি বলার আছে তোমার? দিনের পর দিন মিথ্যা বলে আমাকে ঠকিয়ে শান্তি হয়নি তোমার? আরও মিথ্যা বলার বাকি আছে রাফি? না, কিছু সত্য বলার ছিল। তা তোমার হবু বউ কোথায়? ওর মায়ের কল আসায় ও চলে গিয়েছে নিতু। আচ্ছা, তা কি বলবে শুনি? আমার সাথে একটু আসবে প্লিজ। নবনী রাফির অনুরোধ ফেলতে পারে না, এগিয়ে যায় রাফির সাথে সে। দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে পাশাপাশি। আজ রাফির পাশে বসতেও নবনীর কেমন যেন অস্বস্তি হচ্ছে, কিন্তু আজ সকালেই সে পরিকল্পনা করে বেরিয়েছে রাফির সাথে পুরো দিনটা কাটানোর। কয়েক মুহূর্তেই সবকিছু কেমন যেন পাল্টে গেল। নীরবতা ভেঙে রাফি বলল, কি খাবে? অর্ডার করো। নবনী তেজ দেখিয়েই জবাব দিল, আমি এখানে খেতে আসিনি, আপনার বলা সত্য কথাগুলো শুনতে এসেছি। দয়া করে বলুন, আমাকে বাড়িতে ফিরতে হবে। রাফির সামনে থাকা গ্লাসটা ঢকঢক করে এক গ্লাস পানি পান করে, তারপর নবনীর দৃষ্টি বরাবর দৃষ্টি স্থাপন করে বলতে শুরু করে, নিতুকে মা পছন্দ করেছে নবনী, বিশ্বাস করো, আমি তোমার কথা বলেছি মাকে, কিন্তু মা নিতুকেই আমার বউ হিসাবে দেখতে চান। মায়ের বান্ধবীর মেয়ে হচ্ছে নিতু, তাই মা তার বান্ধবীকে কথা দিয়ে ফেলেছে। তুমি বলো নবনী, আমি কি করে মায়ের কথা অমান্য করতে পারি? মা কষ্ট পাবে তো। নবনী চিৎকার করে বলে ওঠে, আর তুমি যে এতগুলো বছর ধরে আমায় কথা দিয়ে রেখেছ, তার বেলা? আমি যে তোমার জন্য একের পর এক বিয়ে ভেঙেছি, তার বেলা? নবনী বোঝার চেষ্টা করো প্লিজ। আমার হাত পা বাঁধা হলে আমি কিছুতেই তোমাকে ছেড়ে দিতাম না। মানছি তোমার হাত পা বাঁধা, কিন্তু আমাকে পাওয়ার কোনো চেষ্টা কি তুমি আসলেই করেছো রাফি? তোমার মা বাবার পছন্দের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সেটাও কি তুমি আমায় জানিয়েছো?
জানাওনি, বরং দিনের পর দিন আমায় মিথ্যা বলেছ, আমাকে ঠকিয়েছ তুমি। নবনীর কথার পরিবর্তে কি বলবে সেটা ভেবে পায় না রাফি। নবনী জোরে শ্বাস নিয়ে আবারও বলে ওঠে, কেন এইভাবে বদলে গেলে রাফি? কি দোষ ছিল আমার? এখন আর আমাকে তোমার কাছে সুন্দর লাগে না, তাই না রাফি? নবনী, আমি বদলে যাইনি, বিশ্বাস করো। আর কি বিশ্বাস করতে বলো তুমি আমাকে? আজ সকালেও তুমি ফোনে বলে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমি, অথচ তুমি তখনও তোমার উডবি ওয়াইফের সাথেই ছিলে। দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিলে তুমি। তুমি আমার সাথে সাথে নিতুকেও ঠকাচ্ছ রাফি। এলোমেলো কণ্ঠে নবনী একের পর এক কথা বলে চলেছে। রাফি নিষ্পলক চেয়ে আছে নবনীর দিকে। শান্ত শিষ্ট নবনী রাফির জন্য, রাফির ভালোবাসার জন্য অনেক পাগলামি করলেও এভাবে ভেঙে সে কখনোই পড়েনি। কেমন যেন বিধ্বস্ত লাগছে নবনীকে দেখতে। নবনী নিজের ঠোঁটটা ভিজিয়ে আবারও বলতে শুরু করে, আর কি বললে তুমি? বদলে যাওনি? মনে পড়ে রাফি, কতবার কলেজ ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করেছিলে, যখন তোমার ফোন ছিল না, বন্ধুর ফোন দিয়ে আমার সাথে কথা বলার জন্য রাতে তাদের বাড়িতে থাকতে গিয়েছো। মনে আছে এটা? তোমার কি মনে আছে রাফি? রাগারাগি হলে তুমি জড়িয়ে না ধরলে আমি নিজেকে শান্ত করতে পারতাম না, কেঁদেই যেতাম। এসব মনে আছে তোমার? মনে নেই জানি আমি। যাই হোক, আল্লাহ হাফেজ। আমাকে ঠকিয়েছো, ইটস ওকে, তবে আর কাউকে ঠকিও না, নিতুকে ঠকিও না প্লিজ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে নবনী। টেবিল হতে পার্সটা হাতে নিয়ে হনহন করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট হতে। টালমাটাল অবস্থায় হাঁটছে নবনী। দুই হাতে চোখের পানি মুছতেই নবনীর ঝাপসা চোখে উদিত হয় স্মৃতির পাতা। দুই হাতের চোখের পাতা মুছেই আবারও সেই স্মৃতির পাতায় ডুব দেয় সে। 6 বছর পূর্বে নবনী তখন সবে কলেজে পা দিয়েছে। রাফি আর নবনী একই কলেজে একই ক্লাসে পড়ার সুবাদে তাদের পরিচয় হয়। কলেজে পড়ার সময় 2 বছর রাফি ও নবনীর সম্পর্ক বলতে বন্ধুত্বের দোরগোড়াতেই সীমাবদ্ধতা ছিল। তারপর এইচএসসি পরীক্ষার পরের সময়টাতে একে অপরের থেকে দূরে চলে যাওয়ায় নবনী ও রাফি বুঝেছিল তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। দূরে থাকলেও প্রতিদিন ফোন কলে কথা বলা ছিল তাদের নিত্য অভ্যাস। একদিন কথা না হলেই যেন রাফি পাগলের মতো হয়ে যেত কথা বলার জন্য। তারপর দুজন প্ল্যান করে একই কলেজে অনার্সে ভর্তি হয়। অনার্সে পড়াকালীন সময়ে চুটিয়ে প্রেম করেছে রাফি আর নবনী। একবার রাফির মোবাইল নষ্ট হয়ে গিয়েছে। নবনীর সাথে কথা বলতে না পেরে পাগল প্রায় অবস্থা রাফির। মায়ের ফোন নিয়ে লুকিয়ে চুরিয়ে কতক্ষণই বা কথা বলা যায়। রাফির এতে মন ভরে না, তাই বাধ্য হয়ে রাত 10টায় মাকে বলে বন্ধুর বাসায় থাকতে চলে যায় রাফি। বন্ধুর ফোন দিয়ে কল করে নবনীকে। প্রথমবার নবনীর ফোনে কল আসলে আননোন নাম্বার দেখে কেটে দেয় নবনী। পরপর কয়েকবার কল আসার পর নবনী কলটা রিসিভ করে সালাম দেয়। রাফি সালামের জবাব নিয়ে বলে, লাভ ইউ নবনী। আকস্মিক ফোনটা এমনটা হওয়ায় চমকে যায় নবনী। পরেক্ষণে চেনা কণ্ঠস্বরে মুগ্ধ হয় নবনী। ঠোঁট জোড়ায় হাসি ফুটিয়ে নবনী জিজ্ঞাসা করে, এটা কার নাম্বার? আমার বন্ধু নাহিদ আছে না, ওরই নাম্বার এটা। ও আচ্ছা, এত রাতে ওর সাথে কি করছো? সত্যি বলবো? সত্যিটাই বলো। মাকে বলে আজকের রাতটা নাহিদের বাসায় থাকতে এসেছি। কেন? তোমার জন্য। আমার জন্য কেন? কারণ আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না রমণী। আন্টির ফোন থেকে না হয় কথা বললে। ওইটুকু কথাই আমার কিছুই হয়নি। তাহলে কতটুকু কথাই হবে জানি না। আমার ইচ্ছে করে প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথে কথা বলি। আমার ইচ্ছে করে সারাক্ষণ আমি তোমার সাথে সাথে থাকি। পাগল তুমি। তোমার জন্যই তো। গাড়ির উচ্চ হর্নের শব্দে নবনীর স্মৃতির পাতা হতে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছে জানে না নবনী। মাঝ রাস্তা হতে সরে বাকিটা পথ কষ্ট করেই অতিক্রম করে বাড়ি পৌঁছায় সে। বাসায় ফিরে পার্সটা কোনো রকমে খাটের উপরে ছুঁড়ে ফেলে দৌড়ে ওয়াশরুমে চলে যায় নবনী। দরজাটা বন্ধ করে পানির কল ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ে সে। তারপর চিৎকার করে কাঁদে সে। বিচ্ছেদ যন্ত্রণায় ছটফট করতে থাকে নবনী। বিচ্ছেদ যেন বুকের ভেতর দিয়ে ধেয়ে আসা এক প্রচণ্ড ঝড়।
নবনীর চারপাশে থাকা সমস্ত রং যেন হঠাৎ করেই ধূসর হয়ে যায়। শূন্যতায় ভরে ওঠে হৃদয়। মুহূর্তেই মনে হয় বুকের ভেতর থেকে কেউ যেন কেবল টেনে বের করে নিয়ে আসছে একটি অংশ। কান্না আটকে রাখতে চেষ্টা করলেও চোখের কোণে টলমল করা জল নিজস্ব গতি খুঁজে নেয়। শ্বাস নিতে কষ্ট হয়, যেন পৃথিবীর সমস্ত বাতাসের ওপর অধিকার হারিয়েছে সে। তখন মন চিৎকার করে বলতে চায়, ফিরে এসো রাফি, সব ভুলে গিয়ে শুধু একবার ফিরে এসো। কিন্তু বাস্তবতার কঠিন দেওয়াল রোধ করে সেই ডাক রাফির কর্ণপাত হয় না। স্মৃতিগুলো শীতল ছুরি হয়ে আঘাত হানে। রাফি আর নবনীর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন প্রতিটা সেকেন্ডে ফিরে এসে তাকে কাঁদায়। অসহায় লাগে, এমনকি নড়তেও ইচ্ছে হয় না। হাতের কাছের জিনিসগুলো অব্যবহার্য বলে মনে হয়, যেন কোনো কিছুতেই আর স্বস্তি নেই। মনে হয় এই শূন্যতা আর কখনোই পূরণ হবে না। বিচ্ছেদ যন্ত্রণায় ছটফট করতে করতে নবনী যেন ভুলে গিয়েছে ইহ জগতের সব কিছুই। মা, বাবা, ভাই, বোন, কেউ যেন নবনীকে চিনতে পারে না। নবনী এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে, সেটা দেখে আড়ালে কাঁদে নবনীর মা নাজমা বেগম। মেয়ের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। রাতের শেষ প্রহরে যখন চারপাশ এখনো নিস্তব্ধ, তখন ধীরে ধীরে অন্ধকারের চাদর সরিয়ে সকাল এগিয়ে আসে। আকাশের এক কোণে গাঢ় নীল থেকে হালকা কমলা রঙের মিশ্রণ দেখা দেয়। পাখিরা ঘুম ভেঙে প্রথম ডাকে সাড়া দেয়, যেন তারা দিনের আগমনী বার্তা দিচ্ছে। শীতল বাতাস একটু একটু করে উষ্ণ হয়, আর দিগন্তের সূর্যের আলো মৃদু হাসি ছড়ায়। নদীর জলে তখন সূর্যের কিরণ পড়ে, সেই কিরণের সঙ্গে নাচতে থাকে ছোট ছোট ঢেউ। গাছের পাতাগুলো শিশিরে ভিজে ওঠে, যেন তারা রাতের গল্প বলার প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে অন্ধকার পুরোপুরি পিছু হটে, আর প্রকৃতির কোল আলোয় ভরে ওঠে। সেই মুহূর্তেই সকালের গন্ধ মাটিতে মিশে যায়, সতেজ, স্বস্তিব আর আশার প্রতীক হয়ে। ঠিক সেভাবেই নবনী তার অতীত রাফিকে ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রাফির সঙ্গে বিচ্ছেদের পর দিন, সপ্তাহ, এমনকি মাস পেরিয়ে যখন হৃদয়ের ক্ষত একটু একটু করে শোকাতে শুরু করে, তখনই স্বাভাবিকতায় ফিরে আসার পথ তৈরি হয় নবনীর। প্রথম দিকে সবকিছু জড়ানো থাকে বিষণ্ণতায়, কিন্তু ধীরে ধীরে জীবন আবার তার নিজস্ব ছন্দে ফিরে আসতে শুরু করে। নবনী একদিন হঠাৎ করেই বুঝতে পারে আকাশের নীলটা আবারও আগের মতো সুন্দর লাগছে। সকালে পাখির ডাক আর বিরক্তি জাগায় না, বরং তার মধ্যে অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যায়। প্রিয় গানগুলো শুনতে গিয়ে চোখে জল আসে না, বরং ঠোঁটের কোণে হাসি খেলে যায়। নবনীর মনে হয় বেদনার গভীরতাও আমাদেরকে শক্তি শিখিয়ে দেয়। বিচ্ছেদ যে শূন্যতা তৈরি করেছিল, সেই জায়গায় নতুন আশা, নতুন স্বপ্ন জায়গা নেয়। ধীরে ধীরে মন বুঝতে পারে সব সম্পর্কের শেষ মানেই জীবনের শেষ নয়। অতীতের কথা মনে পড়লেও তাতে কষ্টের বদলে এক ধরনের মায়া কাজ করে। নিজেকে ধন্য মনে হয়, কারণ বেদনা থেকে শিখে আরো দৃঢ় হওয়া গেছে। আর তখনই বুঝতে পারা যায় এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা একটা নতুন দিনের শুরু। 3 মাস পর নবনী এখন অনেকটাই স্বাভাবিক। নাজমা বেগম মেয়েকে আগের রূপে ফিরে পেয়ে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করে। তিনি এটাও অনুভব করে এবার মেয়েকে বিয়ে দেওয়া উচিত। ঘটক এবার বেশ ভালো করে একটা সম্বন্ধ নিয়ে এসেছে। নাজমা বেগমের বড় ভাইজানের পরিচিত ছেলে। ভাইজানের সাথে কথা বলে ছেলের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। স্বামীহারা নাজমা বেগম অনেক কষ্ট করে ছেলে মেয়ে দুজনকে মানুষ করেছেন। এবার তাদেরকে যোগ্য জীবনসঙ্গীর হাতে দেখে যেতে পারলেই নাজমা বেগমের শান্তি। শুক্রবারের দিনটা সাধারণত নবনী ঘুমিয়েই কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে, কিন্তু নবনী বিছানা থেকে ওঠার কথা মাথাতেও আনছে না। এখন না ডাকলে মেয়ে কখন উঠবে বিছানা ছেড়ে, তার আন্দাজ নাজমা বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই তিনি নিজের মেয়েকে ডাকতে এগিয়ে গেলেন মেয়ের রুমে। ঘুমন্ত নবনীর দিকে চেয়ে নাজমা ভাবে, ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল।
ভাবনার রেশ থেকেই বেরিয়ে নবনীর মাথায় কোমল হাত ছুঁয়ে দিয়ে ডাকেন মেয়েকে, নবু ওঠ, তোমার সারা আমরা জরুরি কথা আছে। নবনীর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি আবারও মেয়ের নাম ধরে ডাকে, কি হলো নবু, ওঠ এবার, দুপুর হয়ে গিয়েছে তো। হোক দুপুর, আর একটু ঘুমাই আমি প্লিজ। ওহ কেন প্লিজ নয়, তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে, আর একটু পর মেহমান আসবে, কত কাজ বলো তো। মেহমান আসবে শুনে উঠে বসে নবনী, মাকে দুই হাতে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কোথাকার কোন মেহমান মা? তোমাকে দেখতে আসবে নবু। এটা শুনে নবনী কেমন যেন চুপ হয়ে যায়। নাজমা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বয়স হয়েছে রে নবু সোনা, এখন বিয়ে না করলে আর কবে হবে বল। নবনী দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, এবার বিয়েটা করেই ফেলবো মা। মেয়ের সম্মতি পেয়ে খুশি হয় নাজমা। খুশিতে মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, এখন ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার দিচ্ছি। নবনী কোমল সুরে জিজ্ঞাসা করে, আজকে আমায় তোমার হাতে খাইয়ে দিবা মা? কতদিন তোমার হাতে খাবার খাই না। নবনীর কথা শুনে নাজমা বেগমের চোখ দুটো কেমন যেন ছলছল করে ওঠে। সে জানায় তিনি আজ নবনীকে নিজ হাতে খাইয়ে দিবে। তারপর তিনি রান্নাঘরে ছোটেন। নবনীও ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। মিস, আপনার নামটা যেন কি? নাম না জেনেই পাত্রী দেখতে চলে এসেছেন? সত্যি বলবো? জি, সত্যিটাই বলুন। আমি আপনার নাম জানি নবনীতা। আর একটা কথা বলি। বলুন। আমার নাম জেনেও কেন জিজ্ঞাসা করলেন? সেটাই বলছি, আপনি ভীষণ সুন্দরী একজন রমণী, আর সুন্দরী রমণীদেরকে মুখ গোমড়া দেখতে আমার ভালো লাগে না। তাই কথা বলার জন্যই টপিক খুঁজে না পেয়েই নাম জিজ্ঞাসা করলাম। তা বুঝলাম, কিন্তু আমায় ঢপ দিচ্ছেন যে? ঢপ কোথায় দিলাম? আমি মোটেও ততটা সুন্দরী নই যতটা সুন্দরী আপনি বললেন। আরে ঢপ দিচ্ছি না, প্রশংসা করছি। আমার কাছে আপনি অনেক বেশি সুন্দর একজন নবনীতা। আবিরের মুখে নবনীতার সম্বন্ধে কেমন যেন আটকে যায় নবনী। সেটা সে আবিরকে বুঝতে না দিয়েই বলে, আপনি দেখছি বেশ ফ্লার্ট করতে পারেন। হায় আল্লাহ, অভু বউকে সুন্দর বলায় সে আমায় বলছে আমি নাকি তাকে ফ্লার্ট করছি। তা আপনাকে কি তবে পেতনি বলবো? নবনী কিছু বলতে যাবে তার আগে নবনীর ছোট ভাই নীরব পেছন থেকে কেসে ওঠে। খানিক গলা ঝেড়ে দিয়ে নবনী বলে ওঠে নীরবে, তোমাদেরকে বড়রা ডাকছে। কথাটা বলে নীরব স্থান ত্যাগ করে। নিচে চলে আসে নবনী আর আবিরও। আর তার আরও কিছুক্ষণ পরই আবিরের পরিবার জানায় নবনীকে তাদের বেশ পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তারা নবনীকে বাড়ির বউ করে নিয়ে যেতে চায়, এবং যাওয়ার আগে নবনীর পরিবারকে আবিরদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করে গেলেন তারা। মা, ভাই ও নবনী মিলে তিনজনে খাবারের সময়টা যেন এক ধরনের বিশেষ মিলন ক্ষেত্র মনে হয় নবনীর কাছে। টেবিলের চারপাশে সবাই নিজেদের নির্ধারিত জায়গায় বসেছে। মা খাওয়ার পাশাপাশি ভাই বোনের খাবার পরিবেশন করছে। নীরব ও নবনী প্রায়ই খাবার নিয়ে মজার খুনসুটি চলে। আজও তার ব্যতিক্রম নয়। নীরব নবনীকে রাগাতে বলে, আমার পাতে মাছটা বড় দিয়েছো মা। নবনী বলে, তোমার প্লেটে তো সব সময় সব ভালোটাই থাকে। এই মজার কথার মাঝেই নাজমা বেগম তাদের শাসন করার ভান করেই বলেন, খাবার নিয়ে ঝগড়া করলে তোমাদের পাতে আর কিছুই থাকবে না। এই অল্প একটু শাসন, আদর মিশ্রিত এক অন্যরকম অনুভূতি অনুভব করে নবনী মনে মনে। খাবার শেষ করে নবনী বলে, মা, আমি আজ তোমার সাথেই শুই। কেন, কি হয়েছে হঠাৎ? নবনী কিছু বলার আগেই নীরব পাশ থেকে বলে ওঠে, আপা দুলাভাইয়ের কাছে যাওয়ার আগে তোমার সাথে থেকে যেতে চাচ্ছে কিছুদিন মা। নবনী হাত উঠিয়ে বলে, তবে রে। নীরব দৌড়ে নিজের রুমে চলে যায়। নবনী একটা গল্পের বই নিয়ে মায়ের রুমের বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে। রাতে শুয়ে শুয়ে গল্প বই পড়া নবনীর পুরানো অভ্যাস। নাজমা বেগম সবকিছু গুছিয়ে রেখে নবনীর পাশে এসে বসে। মেয়ের মাথায় হাত রেখে ভাবে, কেন এত বড় হলো মেয়েটা? এবার যে মেয়ে তার ঘর ছেড়ে পরের ঘরে চলে যাবে। নিজের অজান্তেই নাজমা বেগমের চোখ জোড়া ছলছল করে ওঠে। দেখতে দেখতে চলে গিয়েছে এক সপ্তাহ। আজ নবনীদের আবিরদের বাড়িতে নেমন্ত্রণ। নবনী নীল রঙা একটা জামদানি গায়ে জড়িয়ে চুলগুলো বিনুনি করে নেয়।
চুলের এক পাশে সাদা ফুল গুজে দিয়েছে নবনী। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নেয় সে। তৈরি হয়ে রুম থেকে বেরোতেই আবির নবনীকে দেখে খিক খিক করে হেসে ফেলে। নবনী কপাল কুঞ্চিত করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীরব, তুই হাসছিস কেন? তোমাকে দেখে হাসি পাচ্ছে আপা। কেন, আমাকে দেখে হাসি পাওয়ার কি হয়েছে? না মানে, তোমার পরীর মতো সুন্দর লাগছে, তাই না আজ দুলাভাইয়ের হার্ট অ্যাটাক না হয়ে যায় আপা। কি যাতা বলছিস? আর দুলা ভাইয়া কি ভাইয়া বলতে পারিস না? ভাইয়া কেন বলবো, উনি তো কিছুদিন পর আমার দুলা ভাইই হবেন। নবনী নীরবকে থামিয়ে দিয়ে নাজমা বেগম এসে বললেন, কোথাও যেতে নিলে তোদের দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে যায়, দুটোতেই হয়েছিস ঝগড়ুটে। মোটেও না মা, আমি ভালো মেয়ে, তোমার ছেলেটাই হয়েছে বেয়াদবের হাড্ডি। তুমি আমাকে বেয়াদব বললে আপা? নীরব মুখ কালো করে কথাটা বলতেই নবনী ভাইয়ের কাছে এগিয়ে যায়, নিজের মুখটা মলিন করে বলে, এই ভাই রাগ করেছিস? সরি। নীরব চুপ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নবনী আবারও নীরবের সামনে গিয়ে কানে হাত দিয়ে বললে, সরি ভাই, কানে ধরলাম, রাগ করিস না প্লিজ। বোনের কাণ্ড দেখে নীরব ফিক করে হেসে ফেলে। দেখতে দেখতে নবনী ও আবিরের বিয়ের তারিখ চলে এলো। দুই পরিবারের বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সবাই যখন ঘুমাতে ব্যস্ত, ঠিক তখনই নবনীর চারপাশটা কেমন যেন শূন্যতারা ঘিরে ধরে। রাফি নামটা মনে পড়তেই আশেপাশে মন খারাপের ঝড় বইতে শুরু করে। নবনী শোয়া থেকে উঠে পরিচিত টেবিলে হাত দিয়ে ব্যক্তিগত ডায়েরিটা হাতে তুলে নেয় একটু কালো কলম। তারপর ডায়েরিতে কলমের খোসায় আঁচড় কাটতে শুরু করে নবনী। কথা ছিল আমাদের ছোট্ট একটা ঘর হবে, সেই ঘরে তোমার আমার দুজনের অনেকগুলো বই থাকবে, ছোট্ট একটা বারান্দা থাকবে, দক্ষিণা বাতাসে দুজন বারান্দায় বসে বই পড়ব, কিংবা পুরানো স্মৃতি নিয়ে গল্পে মাতবো তুমি আর আমি। আমাদের সঙ্গী হবে চা আর কাঠগোলাপ। কিন্তু সব মিথ্যা হয়ে গেল। আমাদের কোনো ঘর হলো না পাশের সুন্দর একটি গোছানো বারান্দা। আমাদের একসাথে বসে চা খেতে খেতে পুরানো গল্পে মাতাও হবে না। সর্বোপরি আমাদের আমরা হয়ে ওঠা হলো না। কেন হলো না রাফি? তুমি চাইলেই সব হতো, তুমি চাইলেই পারতে একটুখানি আমায় আগলে রাখতে। বলো, পারতে না? তুমি চাইলেই তোমার অন্য একটা বউ হতো না, তেমনি আমারও হতো না অন্য একটা বর। সেই পিচ্ছি কাল থেকে তোমার বউ হওয়ার স্বপ্নটা তো তুমিই দেখিয়েছিলে রাফি। তবে কেন সেই স্বপ্ন পূরণ করবার আগের সব শেষ করে দিলে? আমায় ছেড়ে যেতে তোমার বুকটা কাঁপেনি? আমার এত এত কান্নায় তোমার আত্মা কাঁপেনি রাফি? কেন কাঁপলো না? তবে তুমি কি আমার সাথে ছলনা করেছিলে রাফি? হাই, কাল আমার বিয়ে, অথচ আমি আজও তোমায় ভেবে চলেছি। আর ভাববো না। তুমি যেমন অন্য কারোর হয়ে গিয়েছো, তেমনি কাল থেকে আমিও সম্পূর্ণ অন্য কারোর হয়ে যাব। তোমায় আর মনেও করব না। ওই যে একটা গান আছে না, মনে পড়লেও আজ তোমায় মনে করা বারণ। তেমন করেই তোমার মনে করতে বারণ করে দিয়েছে আমায়। তবে হ্যাঁ, আমি ভালোবাসবো, আবারও ভালোবাসবো আবিরকে। তোমাকে ভালোবাসতে হয়তো ঠিক করে পারিনি, ভালোবাসার কমতিতেই হয়তো ছেড়ে গিয়েছো। তাই এবার সব ভালোবাসা দিয়ে আবিরের সাথে লেপ্টে থাকবো। তোমায় মনে করার সময় কই বলো আর? ইতি নবনী। লেখা শেষ করে নবনী ডায়েরিটা বন্ধ করে শাড়ির আঁচলে লুকিয়ে ডায়েরিটা তারপরে রান্নাঘরের দিয়াশ লাইট দিয়ে স্টোর রুমের দিকে পা বাড়ায় সে। স্টোর রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে দিয়াশ লাইটের আগুনে পোড়ালো রাফির ডায়েরিটা। পুড়িয়ে দেয় নবনী, ঠিক যেভাবে 3 মাস ধরে নবনীর হৃদয়টা পড়েছে, সেভাবেই চোখের সামনে পুরো ভস্ম হয়ে যাচ্ছে ডায়েরির প্রতিটি পাতা। নবনীর চোখ জোড়ায় কেবল ঘুম এসে ভর করছে। ঠিক তখনই মুঠোফোনে মেসেজ টিউনটা বেজে ওঠে। নবনী বালিশের নিচ হতে ফোনটা বের করে ঝাপসা চোখে তাকাতেই ফোনের স্ক্রিনে ভাসতে দেখে আবিরের নাম। মেসেজ সিন করে আবারও সেটা দেখেই আবারও ঘুমিয়ে যায় নবনী। ভোরে ফজরের আজান হতেই ঘুম ভাঙে নবনীর। এটা নবনীর পুরানো অভ্যাস, যত রাতেই ঘুমানো হোক নবনীর ঘুম সেই ফজরের আজান শুনেই ভাঙবে। নবনী ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর মুঠোফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যেতেই দেখে
আবিরের মেসেজ। সে আবার কখন মেসেজ সিন করলো? একটু ভাবতেই মনে পড়লো রাতে মেসেজ সিন করেই ঘুমিয়ে গিয়েছে। মনে পড়তেই লজ্জা লাগছে নিজের বোকামোর কাজে। মেসেজ সিন হওয়ার পর রিপ্লাই না পেয়ে আবির কি ভাবলো কে জানে। নবনী আবিরের নাম্বারটা ডায়াল করে। আবির ঘুম ঘুম কণ্ঠে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই নবনীর কোমল কণ্ঠে সালাম দেয়। সকাল মিষ্টি কণ্ঠ শুনে আবিরের ঘুম ভেঙে গেল। আবির বালিশ ছেড়ে উঠে বসে ফোনটা কানে ধরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম মহারানী। নতুন জীবনে পা রাখার জন্য অগ্রিম শুভকামনা। শুভকামনা আপনাকেও। তার সকাল সকাল মহারানীর বুঝি আমাকে মনে পড়লো? মনে পড়ার কি আছে, রাতে মেসেজ সিন করে ঘুমিয়ে গিয়েছিলাম, সেই জন্যই আমি লজ্জিত, তাই কল করেছি। লজ্জিত হওয়ার কিছু নেই, আপনি ঘুমিয়ে গিয়েছেন সেটা আমি বুঝেছি। এইটুকু যদি আমি না বুঝি তাহলে সারা জীবন আপনাকে আগলে রাখার দায়িত্বটা নিব কি করে বলুন? হয়েছে, দেখা যাবে কতটা বুঝতে পারেন। দেখে নিয়েন। জি, নামাজ পড়েছেন? সরি বউ, আজ পড়া হয়নি। কেন মিস্টার? অনেক রাতে ঘুমিয়েছি তো, তাই আজ ঘুম থেকে উঠতে পারিনি। ওকে, আজকের জন্য মাফ। কাল থেকে। নবনী কথা শেষ করার আগেই আবির বলে ওঠে, কাল থেকে তো আপনি আছেন, দুজন একসাথে নামাজ পড়বো কাল ফজর থেকে ইনশাআল্লাহ। বিকাল 4টা। আবির নবনীর বিয়ে সম্পন্ন হয়েছে একটু আগেই। এবার বিদায় বেলা। নীরব ছাদে ঘরে গিয়ে বসে আছে। সবাই খুঁজেও কোথাও পাচ্ছে না নীরবকে। নবনী জানে ছাদের ঘরটা নীরব আর নবনীর কাছে কতটা আবেগের জায়গা। শৈশবের অনেকটা সময় জুড়ে নবনী নীরব এই ঘরে আর ছাদে খেলাধুলা করেছে। কখনো কানামাছি, কখনো ক্যারাম, তো কখনো ব্যাডমিন্টন। একে অপরের সাথে অভিমান করে এসেও দুজনে ঘরে বসে থেকেছে পুরো শৈশবকাল। ঘরের প্রতিটি দেওয়ালে নীরব নবনীর নানান হাবিজাবি আঁকিবুকি। নীরব সেগুলোই দেখছে বসে বসে। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পাওয়ার পেছনে ফিরে তাকায় নীরব। নবনীকে দেখতে পেয়ে দুই হাতে জড়িয়ে ধরে বোনকে সে। আধো আধো কণ্ঠে বলে নীরব, আমায় ছেড়ে চলে যাচ্ছ আপা? নিতু ধনির দোলালির কন্যা। সে রান্না বান্না তো দূর, সামান্য ঘরটাও ঝাড়ু দিতে পারে না। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষজনকে একবেলা রান্না করে খাইয়েছে বলে সে বলতে পারবে না। রাফির মায়ের হয়েছে জ্বালা, শখ করে ছেলের বউ এনেও বাড়ির সব কাজকর্ম তাকেই করতে হয়। রাফি আর নিতুর বিয়ে হয়েছে আজ 3 মাস। রাফি অফিস থেকে ফেরার সময় নিতুর জন্য কিছু কসমেটিক্স কিনলো। তারপর কেকের দোকানে গিয়ে সুন্দর দেখে ডেকোরেশন করা হ্যাপি বার্থডে মান্থ অ্যানিভার্সারি এটা লেখা দেখে কেক কিনলো। তারপর বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পথে রাফি ভাবতে থাকে, এবারের গিফটগুলো পছন্দ হবে তো নিতুর? বাকি 2 মাসে 2বার ফুল চকলেট নিয়ে গিয়েছিল রাফি নিতুর জন্য। নিতুর সেই সব উপহার পছন্দ হয়নি, তাই সে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। সেই সাথে শপিং করার জন্য মোটা অঙ্কের টাকাও নিয়ে রাফির থেকে নিয়েছে নিতু। এ মাসে মায়ের অসুস্থতার চিকিৎসা করাতে হবে। বাবা রাইসুল ইসলাম সাহেবের শরীরটাও ভালো না কদিন ধরে, তাকেও ডক্টর দেখাতে হবে। বাবা মা এর তো রাফি ছাড়া আর কেউ নেই, তাদেরকে দেখতে হবে রাফিকেই। কিন্তু নিতু প্রতি মাসে এত এত এক্সট্রা খরচ করলে রাফি একা কি করে কোলাবে? একটা প্রাইভেট কোম্পানিতে জব করে কত টাকাই বা আয় করে রাফি। নিতু ব্যাপারটা বুঝতেই চায় না বিষয়টা। আজ রাফি নিজে নিতুকে সবটা বোঝাবে। কেউ বুঝতে না চাইলে আপনজনকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। রাফি আজ সেই চেষ্টাই করবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে পৌঁছায় রাফি। ডোরবেল টিপতেই রহিমা বেগম এসে দরজাটা খুলে দেয়। রাফি মাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। রাবেয়া বেগম সালামের জবাব নিয়ে জিজ্ঞাসা করে, দুপুরে খেয়েছিস বাবা? হ্যাঁ, তোমরা খেয়েছিলে? তোর বাবার শরীরটাও ভালো না রে বাবা। বেতন পেয়েছি মা, কালই ডক্টরের কাছে নিয়ে যাব বাবাকে। আচ্ছা বাবা, তোমার শরীর এখন কেমন মা? হাঁটুর ব্যথা কমেছে? আমার কথা বাদ দে বাপ, তোর বাবাকে আগে ডাক্তার দেখা। রাফি বুঝতে পারে টাকার কথা ভেবে মা নিজের অসুস্থতার কথা বলছে না। রাফি টপিক বদলে মাকে জিজ্ঞাসা করে, নিতু কোথায় মা? ঘরেই আছে, যা ঘরে যা। রাফি আর কিছু না বলে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। নিতু ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে।
রাফিকে দেখে হাসি বন্ধ করে ফোনের ওপাশের ব্যক্তিকে বিদায় জানিয়ে কলটা কাটে নিতু। নিতু কলটা কাটতেই রাফি হাসার চেষ্টা করে বলে, হ্যাপি 3rd মান্থ অ্যানিভার্সারি নিতু। থ্যাঙ্কস। গিফট কি আনলে? ব্যাগ খুলে দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই রাফি ওয়াশরুমে চলে যায়। নিতু ব্যাগ খুলে কিছু কসমেটিক্স আর কেক দেখে ওগুলো বিছানায় রেখে ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, রাফি, এই রাফি। রাফির সাড়া না পেয়ে নিতু আবার বলে, রাফি, কি গিফট এনেছো সবে? বের হও তাড়াতাড়ি। রাফি বুঝতে পারে এবারেও তার নিয়ে আসা উপহার নিতুর পছন্দ হয়নি। নিতুর দোষ দিয়েই আর কি হবে? নিতু বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। সে সবসময় তার বাবা মায়ের কাছে যা চেয়েছে তাই পেয়েছে। তার কি এইসব সস্তার উপহার পছন্দ হয়? রাফি ওয়াশরুম থেকে বের হতেই নিতু বলে, তুমি জানো না এইসব ফুটপাতের কসমেটিক্স আমার পছন্দ না, আর আমি এইসব কেকও খাই না। আমি ভালো রেস্টুরেন্টের কেক ছাড়া আমার বাপি কখনো আমার জন্য কেক অর্ডার করেনি। রাফির মনে পড়ে অথচ নবনীর সামান্য গোলাপ কিংবা 10 টাকার একটা চকলেট পেয়েই কতটা খুশি হয়ে যেত। পুরানো স্মৃতি চোখে ভেসে ওঠে রাফির। তার মনে আছে সে নবনীর সাথে রিলেশনে থাকাকালীন 6 বছরেও নবনীকে সে দামি কোনো উপহার দেয়নি। কলেজে পড়াকালীন সময়ে কলেজের ফুল গাছ হতে ফুল ছিঁড়ে নবনীর কানে গুজে দিলেই সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী বলে মনে করত। তারপর যখন থেকে রাফি জব করছে তখন থেকেই অনেকবার রাফি নবনীকে শাড়ি চুড়ি কিনে দিতে চেয়েছে, কিন্তু নবনী নিতে রাজি হয়নি। তার এক কথা, টাকা জমিয়ে রাখো, বিয়ের পর সেই টাকা দিয়ে দুজনে ঘুরবো। আর এখন থেকে সেভিংস না করলে সংসার সুখে হবে কি করে? নিতু সেভিংস করতে জানে না, সে 2 হাতে খরচ করেই আনন্দ পায়। নিতুর চিৎকারে রাফির ঘোর কাটে। রাফি থতমত খেয়ে জিজ্ঞাসা করে, এভাবে চিৎকার করছো কেন? তুমি আমার কথা শুনছো না তো কি করব আমি? সেই কখন থেকে ডাকছি, তোমার কোনো সাড়া শব্দ নেই। কি জন্য ডাকছো সেটা বলো। আমার একটা হীরের গহনা পছন্দ হয়েছে, কিনে দিবে? রাফি করুণ চোখে নিতুর দিকে তাকায়, তারপর জবাব দেয়, বাবাকে কাল ডক্টর দেখাতে হবে, মায়ের শরীরটাও ভালো না। তোমাকে কয়েক মাস পর পর গহনা কিনে দিলে তো হয় না নিতু। নিতু কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে ড্যাডকে বলি আমাকে হীরার গহনাগুলো কিনে দিতে। আমি তো বলেছি 1-2 মাস পর পর তোমাকে গহনা কিনে দেবো মিতু। কথাটা রাফির একটু রাগান্বিত কণ্ঠেই বলে। নিতু আদুরে পরিবেশে বড় হওয়া মেয়ে, সে কখনো কারোর রাগ সহ্য করেনি। বিয়ের আগে কেউ তাকে কখনো রাগ দেখিয়ে কথাও বলেনি। সে সবসময় যা চেয়েছে তাই পেয়েছে। নিতু পাল্টা রাগ নিয়েই রাফিকে বলল, তুমি আমার সাথে রাগ দেখিয়ে কথা কেন বলছো রাফি? আমি তোমার রাগ দেখার জন্য এই সংসারে এসেছি? সামান্য গহনার জন্য তুমি আমার সাথে এমন বিহেভ করতে পারো না রাফি। রাফি কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছে। তার শরীর এখন ভীষণ ক্লান্ত। তার উপর নিতুর অহেতুক বাহানায় মেজাজটা খারাপ হয়ে যায় রাফির। রাফি আবারও তেজ নিয়েই বলে, হীরার গহনাকে তোমার কাছে সামান্য মনে হচ্ছে? আর সামান্যই যখন, তাহলে 2 মাস অপেক্ষা করতে সমস্যা কোথায় তোমার নিতু? নিতু, আমার সাথে এইভাবে কেন কথা বলছো? তুমি তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারলে? এভাবে কথা বলার মতো কিছু কি আমি বলেছি? আমি আমার ড্যাডকে কল করে আসতে বলবো, যা খুশি করো। কথাটা বলেই রাফি বের হয়ে যায় রুম থেকে। হন হন করে হেঁটে ছাদের দিকে এগিয়ে যায় রাফি। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে দিয়াশলাই আর সিগারেটের বাক্সটা বের করে সে। তারপর একটা সিগারেটের আগায় আগুন ধরিয়ে সেটা মুখে ধরে টেনে নেয় রাফি। এরপর মুখ থেকে ধোঁয়া ছুঁড়ে মারে শূন্যে। 2টা টান দিয়ে রাফি সিগারেটটা ছুঁড়ে মারে। এই মুহূর্তে নবনীর কথা বেশ মনে পড়ছে রাফির। কেন যেন আজ ভীষণভাবে নবনীর সাথে কথা বলতে ইচ্ছে করছে রাফির। পকেট থেকে মুঠোফোনটা বের করে মুখস্থ নবনীর নাম্বারটা তোলে রাফি। ডায়াল করার সাথে সাথেই এক সুন্দরী নারী কণ্ঠ রাফির নাম্বারটিতে বলে, নাম্বারটি সুইচ অফ। রাফি মোবাইলটা পকেটে রেখে লম্বা একটা শ্বাস ছাড়ে আকাশের বুকে। তারপর গুনগুনিয়ে গাইতে শুরু করে, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, আমার আমাবস্যার জ্যোৎস্না। সন্ধ্যা 7টা। রাফির অ্যালার্মের শব্দে শুনে ঘুম থেকে উঠে বসে। গতকাল রাতে মেজাজ খারাপ নিয়ে ছাদ থেকে এসে শুয়েছে রাফি।
ক্লান্ত শরীরে কখন ঘুম এসে দানা বেঁধেছে টেরও পায়নি সে। রাতে খাবারও খায়নি রাফি। খিদেয় পেটে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে তার। রাফি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের বের হতেই দেখে নিতু ব্যাগ গোছাচ্ছে। রাফি কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, কোথাও যাচ্ছ? নিতুর কোনো সাড়া না পেয়ে রাফি এগিয়ে যায় নিতুর দিকে। নিতুর হাতের স্পর্শ করতেই নিতু ছলছল চোখে রাফির দিকে তাকায়। নিতুর চোখে পানি দেখে রাফি কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, কও কি হয়েছে নিতু? আমাকে বলো লক্ষ্মীটি। রাফি আদুরে কথায় নিতুর আহ্লাদ যেন আরো উথলে ওঠো। সে ফুপিয়ে জবাব দিল, বাড়িতে যাচ্ছি আমি। প্লিজ এমন করো না নিতু, মায়ের শরীরটা ভালো নয়, বাবারও তাই। নিতু কোনো কথা বলল না। রাফি নিতুর হাত থেকে ব্যাগটা ছাড়িয়ে নিয়ে নিতুকে আলতো করে জড়িয়ে ধরে পুনরায় বলে, আমি 2 মাসের জন্য তোমাকে হীরার গহনা এনে দিব, কথা দিচ্ছি তো। কিন্তু তুমি কাল রাতে আমার সাথে ওভাবে কথা কেন বললে? আমার খুব কষ্ট হয়েছে। সরি সোনা বউ, আসলে তখন প্রচন্ড টায়ার্ড ছিলাম তো, তাই বলে ফেলেছি। সরি আবারও। আর কখনো ওইভাবে কথা বলবে না তো? হুম, বলবো না। রাফি নানান কথায় নিতুকে বুঝিয়ে সকালের নাস্তাটা সেরে অফিসের জন্য বের হয়। মাঝ রাস্তায় আসতেই রাফির মুঠোফোনটা বেজে ওঠে। রাফি ফোনের স্ক্রিনেতে তাকাতেই দেখে নিতুর মায়ের নাম্বার ভেসে উঠেছে। রাফি কলটা রিসিভ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আম্মু? রাখো তোমার কেমন আছেন, তার আগে বলো নিতুকে কাঁদানোর সাহস কি করে হলো তোমার? রাফি কি বলবে বুঝতে পারে না। তবে রাফি এটা বুঝেছে কাল রাতেই নিতু কল করে তার মাকে নালিশ করেছে বাবা মায়ের কাছে। আর রাফির ভাবনার মধ্যে ওপাশ থেকে ভদ্র মহিলা আবারও বলে ওঠেন, বউকে সামান্য হীরার গহনা এনে দিতে পারো না, কেমন স্বামী তুমি? আমি নিতুকে গহনা এনে দিব বলেছি তো আম্মু। কেমন গহনা এনে দিবা আর কবে দিবা? জানা আছে আমার ওসব। আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে, না হলে এখনই ওকে নিয়ে আসতাম তোমার কাছ থেকে। বলেই খট করে কলটা কেটে দেয় রাফির শাশুড়ি। সকাল সকাল রাফির মেজাজটাই বিগড়ে দিল মহিলা। বাসর রাত, এক মনোমুগ্ধকর পরিবেশ এবং আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে বর বউ একসঙ্গে নতুন জীবনের শুরু করে। ঘর ভর্তি মৃদু আলো, সাজানো ফুলের ঘ্রাণ আর মনোমুগ্ধকর পরিবেশ সেই বিশেষ রাতটিকে আরো আকর্ষণীয় করে তোলে। বউয়ের মনে হয় সে তার জীবন সঙ্গীকে নিয়ে নতুন এক গল্প শুরু করতে যাচ্ছে। তার মনে মিশে থাকে একটু লজ্জা, একটু কৌতূহল আর অজানা ভবিষ্যতের প্রতি এক ধরনের আকর্ষণ। বরের দৃষ্টিতে থাকে প্রশংসা ও ভালোবাসার অগাধ অনুভূতি। সে তার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটিকে পাশে পেয়ে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে। কথাগুলো ধীর কিন্তু হৃদয় ভরা, আন্তরিকতায় ভরা। তারা দুজন মিলে একে অপরের আরো কাছ থেকে চেনার চেষ্টা করে। তাদের স্বপ্নগুলো ভাগ করে নেয়। আলতো হাতে হাত ধরা, চোখে চোখ রাখা আর মৃদু হাসির মধ্য দিয়ে তারা বুঝে নেয় যে এই মুহূর্তে শুধু তাদের জন্য। তাদের হৃদয় একসঙ্গে একটি নতুন সুর তোলে, যেখানে প্রতিশ্রুতি থাকে ভালোবাসার, সম্মানের আর একে অপরের প্রতি নির্ভরতার। বাসর রাত তাদের জীবনের এক অনন্য সূচনা, যেখানে দুটি আত্মা এক হয়ে যায়। নবনী আর আবিরেরও তেমন একটা রাত পার হয়েছে গতকাল। সকাল সকাল নবনী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে বেলকুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আনমনা হয়ে ভাবে, নানান ভাবনা। তারপর রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। একটি পাতিলে চায়ের পানি বসিয়ে আশেপাশে খুঁজতে থাকে চা বানানোর উপকরণ। সবকিছু হাতের নাগালেই ছিল, তাই নবনীর বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। চা বানাতে বানাতে নবনীর শাশুড়ি আদ্রিয়ানা বেগমও ঘুম থেকে উঠে রুম থেকে বের হন। তিনি রান্নাঘরে আসতেই নবনী হাসি মুখে এক কাপ চা এগিয়ে দেয় শাশুড়ির দিকে। মিসেস আদ্রিয়ানা মুখে হাসি ফুটিয়ে চায়ের কাপটা হাতে তুলে নিতে নিতে বলেন, এত সকাল সকাল উঠে আবার চাও তৈরি করে ফেলেছো? কষ্ট করে চা বানাতে গেলে কেন? শেফালির মা আছে তো, তিনি থাকুক। তাও আমার সকালের জন্য চা বানাতে ভালো লাগে মা। তাই নাকি? এটা তো ভালো। আমারও সবার জন্য রান্না করতে বেশ ভালো লাগে। তুমি দেখি আমার মতোই। বিনিময়ে নবনী একটু হাসে। আদ্রিয়ানা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, আবির উঠেছে? না মা, আমি ওনাকে ডেকেছি। এটা বলে নবনী আবিরের জন্য এক কাপ চা নিয়ে রুমের দিকে পা বাড়ায়। শুনছেন, উঠুন।
চা ঠান্ডা হয়ে যাবে। আবিরের কোনো সাড়া শব্দ না পেয়ে নবনী আবিরের হাতটা স্পর্শ করে আবারও ডাকবে। তার আগেই আবির হ্যাচকা টানে নবনীকে নিজের বুকের মধ্যে মিশিয়ে নেয়। নবনী টাল সামলাতে না পেরে পড়ে যায় আবিরের বুকের ওপর। নবনী মাথা তুলে আবিরের দিকে কপাল কুঁচকে তাকায়। আবির হেসে বলে, আপনাকে জড়িয়ে ধরে থাকতে আমার ভীষণ ভালো লাগে নবনী। নবনী লজ্জা পেয়ে চোখটা সরায়। আবির আবারও বলে ওঠে, আপনি আমার দেখা সবচেয়ে চমৎকার রমণী রমণী। আজও যদিও মেয়েদের সাথে আমার মেশাই হয়েছে খুব অল্প, আমি আমাকে সবসময় আমার অর্ধাঙ্গিনীর জন্য পবিত্র রেখেছি নবনী। বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনি ভালো মেয়ে পটাতে পারেন। কি? একটু টেনে টেনে জিজ্ঞাসা করে নবনী। মেয়ে পটাতে পারি না, তবে নিজের বউ মানে আপনাকে পটাতে চাচ্ছি। কিন্তু কিন্তু কি? কিন্তু বউটা পটছেই না। আমাকে না পটিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিন, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে। পটাতে তো আমাকে হবেই, একটা মাত্র বউ আমার। কথাটা বলে আবির নবনীকে ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। 1 মাস পর আবির নবনীর বাবার বাড়িতে বেড়াতে এসেছে আজ 2 দিন। নবনী গোলাপি রঙের শাড়ি পরে তৈরি হয়েছে, আবিরের সাথে একটু ঘুরতে বের হবে আজ। নবনী শাড়ি পরে সাজগোজ করে চুলগুলো খোপা করে নেয়, তার খোপায় বেলি ফুলের গাজরা দিয়ে দেয়। বেলি ফুল নবনীর সবচেয়ে প্রিয় ফুল। বেলি ফুল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে জেসমিন এবং স্নিগ্ধতা ও পবিত্রতার প্রতীক। ছোট সাদা রঙেরও ফুল পাপড়ি নরম ও মসৃণ, যেন শিশির ভেজা শুভ্রতার স্পর্শ। বেলি ফুলের মিষ্টি সুবাস মনকে প্রশান্ত করে এবং এক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে। এটি গাছের লতানো ডালপালায় ফুটে থাকে, যা দেখলে মন ভরে যায়। বেলি ফুল দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় ভালোভাবে জন্মায় এবং বাঙালির সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। এটি পূজায়, বিয়েতে, চুলের খোপায় কিংবা মালা তৈরিতে ব্যবহার হয়। ফুলটির স্নিগ্ধ রূপ আর সুগন্ধ মানুষের মনের ভালোবাসা আর মায়ার অনুভূতি জাগিয়ে তোলে। বেলি ফুল যেন প্রকৃতির এক অনন্য অলংকার। বেলি ফুল পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। এই সৌন্দর্য এতই যে কাউকে মুগ্ধ করতে পারে, আর যেমনটা নবনীকে করেছে। যাই হোক, নবনী তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে দেখে আবির সোফায় বসে তার জন্য অপেক্ষা করছে। আবির নবনীকে দেখা মাত্রই বুকের বাঁ পাশে হাত রেখে এক ধ্যানে চেয়ে থাকে। নবনীর রূপে মুগ্ধ আবির। গোলাপি শাড়িতে নবনীর রূপ যেন প্রকৃতির এক অপার্থিব মাধুর্যের প্রতিচ্ছবি। নরম গোলাপি রংটি নবনীর গায়ের রঙের সঙ্গে মিলে মিশে সৃষ্টি করেছে এক মায়াময় আভা। নবনীর স্নিগ্ধ হাসিতে মুখটি যেন ভোরের কুসুম ফুটে ওঠার মতো মিষ্টি হয়ে উঠেছে। কপালে টিপ, হাতে রেশমি চুড়ি আর শাড়ির ভাঁজে লুকানো লজ্জা প্রতিটি মুহূর্তে তার সৌন্দর্যের এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। নবনীর চোখে গাঢ় কাজলের রেখা যেন গভীর রহস্যে মোড়া এক নদীর ধারা, যা সহজেই মনকে আচ্ছন্ন করে ফেলে। আবির সেই চোখের মায়ায় অজান্তেই এক অতুলনীয় আকর্ষণ অনুভব করছে। নবনীর খোপায় সাজানো সাদা বেলি ফুল যেন চাঁদের আলোয় ঢেকে যাওয়া এক মনোমুগ্ধকর রজনীর প্রতিচ্ছবি। বেলি ফুলের মৃদু সুবাস মিশে যায় পরিবেশে, তাদের স্নিগ্ধ সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এই সাজ যেন নারীর স্নিগ্ধতা, লাজুকতা আর পরিপূর্ণ সৌন্দর্যের এক অনন্য প্রকাশ। কাজল, খোপা, শাড়ি আর বেলি ফুলের এই সমন্বয় নবনীকে প্রকৃতির এক জীবন্ত কবিতা হিসাবে গড়ে তুলেছে যেন। আবিরের অপলক চেয়ে থাকা দেখে নবনী গলা ঝাড়া দিয়ে কেশে ওঠে। আবির ঘোর থেকে বের হয়ে বলে, মাশাআল্লাহ, বউকে পরী লাগছে। নবনী লজ্জা পেয়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, চলো, বের হচ্ছি। আজ অনেক দিন পর নরসিংদী শহরে প্রাণ খুলে ঘুরতে বের হয়েছে নবনী। আবির নবনী একটা রিকশায় উঠে পাশাপাশি বসেছে। আবির এক দৃষ্টিতে নবনীর দিকে চেয়ে আসছে। আচমকা আবির বলে ওঠে, আমার বিকালটাই সার্থক। কেন বলো তো? বিকালের নরম রোদে তোমার অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য। নবনী অবাক হয়ে বলে, বিকালের সাথে সৌন্দর্যের কি সম্পর্ক আছে? আছে আছে, ভালোবাসলে ভালোবাসার মানুষকে প্রতি মুহূর্তে মুহূর্তে আলাদা আলাদা ভাবে সুন্দর লাগে। বুঝেছো? জি জনাব, বুঝেছি।
হঠাৎ প্রাক্তন প্রেমিকাকে দেখতে পাওয়ার মুহূর্তটা যেন সময় থেমে যায়। চারপাশের কোলাহল, মানুষের ভিড়, সবকিছু দূরের কোনো অস্পষ্ট সুরে মিশে যায়। চোখে পড়ে তার চিরচেনা মুখটা, যা হয়তো দিনের পর দিন ভুলে থাকার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেনা হাসি, সেই চেনা চাহনি মনে করিয়ে দেয় পুরানো দিনগুলো, মুহূর্তগুলো। এইদিকে এক ধরনের হালকা অস্বস্তি, অপর দিকে বুকের ভিতরে এক অদ্ভুত টান। পুরানো স্মৃতিগুলো এক ঝটকায় ফিরে আসে। সেই প্রথম দেখা, প্রথম কথা বলা আর সম্পর্কের প্রথম কটি দিন। তবে তার সাথেই ফিরে আসে বিচ্ছেদের তিক্ততা, আঘাত আর না বলা কথাগুলো। চোখাচোখি হলে মনে হতে পারে, সে কি আমাকে দেখলো? তার কি মনে পড়লো? আবার হয়তো তুমি ভাবছো, সে কি এখনো আগের মতোই আছে, নাকি সময় আমাদের দুজনকেই বদলে দিয়েছে? অনুভূতিগুলো যেন একসঙ্গে কষ্টের আর মিষ্টির এক অদ্ভুত মিশ্রণ। তুমি হয়তো হাসতে চাও, আবার পালাতেও চাও। শেষ পর্যন্ত হয়তো নিজেকে শান্ত করার চেষ্টা করে ভাবো। জীবন এগিয়ে যায় আর মানুষও। তবুও মনের কোণে একটা প্রশ্ন রয়ে যায়, যদি তখন কিছুটা ভিন্ন হতো, তবে কি আমরা আজ এখানে থাকতাম? ঠিক যেমনটা এখন রাফির নবনীকে দেখার পর অনুভব হচ্ছে। নিতুর বায়না রাখতেই আজ রাতের খাবারটা রেস্টুরেন্টে খেতে এসেছে রাফি আর নিতু। অপরদিকে ঘোরাঘুরি ও শপিং শেষ করে আবির ও নবনীয় সেই রেস্টুরেন্টে এসেই হাজির হয়েছে। বাসার সবার জন্য খাবার প্যাক করে বিল পে করে আবির। নবনী রাফির সামনে দিয়েই আবিরের হাতটা ধরে হেঁটে চলে যায়। রাফির মনে হচ্ছে নবনী ইচ্ছে করে রাফির দিকে না তাকিয়ে চলে গিয়েছে। এমনটাই তো হওয়া উচিত রাফির সাথে। সেই তো হিরে রেখে কাচের টুকরোকে বেছে নিয়েছে। কি হলো, খাচ্ছ না যে? নিতুর কথায় রাফির ঘোর কাটে। রাফি মাথা নেড়ে কিছু হয়নি বুঝিয়ে খাবার প্লেটে মনোযোগ দেয়। মনে মনে গোপন দীর্ঘশ্বাস ছেড়ে রাফি বলে, তোমায় পাওয়ার সম্ভাবনা আমাবস্যায় জোছনা।